মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন মাদুরো। বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে, হুঁশিয়ারি ট্রাম্পের। বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক নিয়ে গুঞ্জন, এমন হলে দলের জন্য ভালো বলছেন আমির খসরু। ভাঙন ধরায় চ্যালেঞ্জের মুখে এনসিপির সাংগঠনিক শক্তি, ক্ষোভ আর বেদনা পদত্যাগীদের মাঝে। ভোটের সময় সিলগালা থাকবে রোহিঙ্গা ক্যাম্প। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি প্ল্যানটির শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন মাদুরো। স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের আদালতে তাকে তোলার কথা রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ চলছে না। অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ ও বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলাকে সামরিক আগ্রাসন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। রদ্রিগেজ ঠিকমতো কাজ না করলে তাকে এর বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে নিকোলাস মাদুরোকে রাখা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। এভাবেই দাগি আসামির মতো হ্যান্ডকাফ পরিয়ে নিউ ইয়র্কে আনা হয় ভেনেজুয়েলার দাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এরপর ম্যানহাটানের আদালতে মাদক অস্ত্র চোরাচালানের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। আপাতত তাকে রাখা হয়েছে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সোমবার আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে মাদুরোর সাথে আটক স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। এর আগে শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ কয়েকটি জায়গায় বিমান হামলা চালানোর পর নিজ বাসভবন থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এর 15 ঘন্টার মাথায় নিয়ে আসা হয় নিউ ইয়র্কে। মাদুরোকে ধরার পর ফ্লোরিডার মারে লাগোতে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্রের মনোনীত ব্যক্তিরা চালাবে ভেনেজুয়েলা। ক্ষমতার নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন আনার আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার অংশীদারত্ব দেশটির জনগণকে ধনী, স্বনির্ভর ও নিরাপদ করে তুলবে। দেশটির মানুষ আর দুর্ভোগ পোহাবে না। এদিকে নিকোলাস মাদুরোকে আটকের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব নেতারা। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে এভাবে মাদুরোকে আটক করাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় ক্রেমলিন। এ ঘটনায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। আন্তর্জাতিক আইন না মেলে মাদুরোকে তুলে আনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মার্কিন ঔদ্ধত্যের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেন, ব্রাজিল, চীন, কিউবা সহ বিভিন্ন দেশ। রাখি জেসমিন, চ্যানেল 24। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতে এসব দাবি জানান তারা। বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা বলেন, বাণিজ্যের প্রসার এবং বিদ্যমান সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 3 ঘন্টা ধরে চলে আলোচনা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ব্যবসায়ী নেতারা। জানান, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও জ্বালানি ও শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে তারেক রহমানের সাথে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ব্যবসা বাণিজ্যের প্রসারে অবকাঠামো উন্নয়নের দাবি জানান ব্যবসায়ী নেতারা। দীর্ঘ আলোচনা, উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কীভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার অসুবিধা, যেগুলি কারণে শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত। পরে ব্যবসায়ীদের সাথে তারেক রহমানের আলোচনা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ীদের কথা মনোযোগের সাথে শুনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ব্যবসা বাণিজ্যের প্রসারে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। কিভাবে বাস্তবায়ন করব,
কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উনি অর্জন করেছিলেন এবং মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জিয়া পরিবারের সবশেষ আলোচিত মানুষ ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি জাইমাকে নিয়ে জল্পনা কল্পনা সবখানে। সাধারণ মানুষের প্রশ্ন, খালেদা জিয়ার ছায়া হয়ে তিনি কি রাজনীতিতে আসছেন? এমনটি হলে দেশ ও দলের জন্য ভালো বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। জাইমা রহমান রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত নতুন নাম। আলোচনার শুরুটা 25 ডিসেম্বর, দীর্ঘ 17 বছর পর বাবা তারেক রহমানের সাথে দেশে ফেরার পর থেকেই। এরপর যে কবার প্রকাশ্যে এসেছেন, আপনালয় কেড়েছেন মানুষের নজর। দাদি খালেদা জিয়ার প্রয়াণে তার ছায়া হয়ে সামলেছেন শোকাতুর পরিবারকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে নিয়ে তাই আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছায়াসঙ্গী হয়ে ওঠেন বাবার। তাতেই চাউর হয় জাইমার রাজনীতিতে আসার খবর। তবে কি খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে রাজনীতিতে আসছেন জাইমা রহমান? এমন প্রশ্নে খোলামেলা উত্তর না দিলেও তা উড়িয়ে দেননি দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জাইমার জন্ম, বেড়ে ওঠা, তাই রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই তার। এখানে তো জড়িত না হওয়ার কোনো সুযোগ নাই, এর থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। কারণ ওরা যেভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে কঠিন সময় অতিক্রম করেছে, এটা তো বাংলাদেশের খুব বেশি রাজনৈতিক পরিবার এত একটা দীর্ঘ সময় একটা কঠিন সময় পার করে নেয়। সব কিছু মিলিয়ে ওরা একটা বড় কমিটমেন্ট তো নিশ্চয়ই ডেভেলপ করেছে এখানে। এরকম কমিটমেন্ট নিয়ে যদি কেউ রাজনীতিতে আসে, তার পড়াশোনা, ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল এক্সপোজার, পলিটিক্যাল ট্রেনিং এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু মিলিয়ে আমার মনে হয় তো আশাটা তো দেশের জন্য, আমি মনে করি দলের জন্য, দেশের জন্য আমরা স্বাগত জানাই। জাইমা রহমান যখন বাবা মার সাথে লন্ডন পাড়ি দেন, তখন তিনি 13 বছরের কিশোরী। বন্ধুর পথ পেরিয়ে পরিপক্ক জাইমার রাজনীতির ভবিষ্যৎ কি, তার সময় বলে দেবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 14 নেতা পদত্যাগের পর অনেকটাই ছন্দপতন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটির ইমেজ ও সাংগঠনিক শক্তিও। অন্যদিকে পদত্যাগীদের মাঝে যেমন আছে ক্ষোভ, তেমনি এতদিনের সহযোদ্ধাদের ছেড়ে আসার বেদনাও। মুহাজির হকের রিপোর্ট। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, জামাতের সাথে নির্বাচনী জোট বাঁধার পর থেকে ভাঙনের মুখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত এক সপ্তাহে দলটি থেকে পদত্যাগ করেছেন 14 নেতা। শঙ্কা আছে আরও অনেকের ছেড়ে যাওয়ার। নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে যারা গত 1.5 বছর একসাথে হেঁটেছেন, তাদের অনেকের পথ এখন আলাদা। যাদের একজন ছিলেন মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহীন। এনসিপির নিজস্ব শক্তিকে বিশ্বাস করতে না পারা নিয়ে আক্ষেপ তার। জোটবদ্ধ হওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা এনসিপির এই ঘোষিত লক্ষ্য থেকে সরে গেছে। যেহেতু এই জোট করার ফলে মনে হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতাকে অথবা যে কোনো উপায়ে সংসদে যাওয়াকে ওই রাজনীতি, নিজস্ব ওই স্বকীয় রাজনীতিক ধারা নির্মাণের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সে কারণে আমার মনে হয়েছে যে এই জায়গায় আসলে আমার অবদান রাখাটার আসলে আর ব্যক্তিগতভাবে আমি প্রয়োজনীয়তা বোধ করছি না। এনসিপি থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে এসেছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি মনে করেন, জামাতের সাথে জোট বা আসন সমঝোতা যাই হোক, লাভ হবে না এনসিপির। জামাতের সাথে এই রাজনৈতিক কৌশল বলেন আর আসন সমঝোতা বলেন, এটিতে এনসিপি খুব বেশি লাভবান হয়নি, এখানে জামাত লাভবান হয়েছে। এনসিপির যে জুলাইয়ের একটা বড় স্টেক হোল্ডার, সেটি জামাতের রাজনীতিকে অনেকখানি লেজিটিমেসি দিবে। কিন্তু এনসিপির যেই শক্ত যারা প্রার্থী ছিলেন, তাদের পক্ষে আমি যদি বলি 20টা আসনেও যদি আমরা সবাই মিলে আমাদের যা নিজস্ব শক্তি আছে সেটি নিয়ে যদি আমরা কাজ করতে পারতাম এককভাবে, স্বতন্ত্রভাবে, তাহলে তাদের মধ্যে
আমার মনে হয় যে অন্তত 2-4 জন তো অবশ্যই বের হয়ে আসতো। গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করায় ক্ষতির কথা মানছে এনসিপিও। তারা বলছে পদত্যাগীরা চাইলে সুযোগ আছে দলে ফেরার। দল তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে যারা পদত্যাগ করছেন, এবং তাদের মতামতের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। দলীয়ভাবে হয়তো আলাপ আলোচনা করে পদত্যাগপত্র গ্রহণের একটা বিষয় থাকে, তাদের সাথে আলোচনা করব। এর মধ্যে যদি অনেকে অবশ্যই আমাদের সাথে একসাথে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে ওয়েলকাম। ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এনসিপির দাবি জামাত সহ 11 দলের জোটে যুক্ত হলেও নিজস্ব আদর্শ থেকে সরে যাবে না তারা, যদিও তাতে আশ্বস্ত নন পদত্যাগকারী নেতারা। ক্ষমতা না জনতা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই গুম করা হতো, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গুম কমিশন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন, গণতন্ত্রের লেবাসে মানুষের উপর পৈশাচিক আচরণের দালিলিক প্রমাণ এই প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের মেয়াদে আতঙ্কের আরেক নাম ছিল গুম। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক জীবনে ফিরে আসেন অনেকেই। অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ অনুসন্ধান শেষে রোববার সরকার প্রধানের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যরা। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই গুমের ঘটনা। নেপথ্যে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। হাই প্রোফাইল গুমে প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার। কমিশনের দাবি, গুমের শিকারদের আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে হস্তান্তর করা হয় ভারতের কাছে। যারা জীবিত ফিরেছেন তাদের 75% জামাত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও তার অঙ্গ সংগঠনের। এছাড়া নিখোঁজদের 68% বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের, আর 22% জামাত শিবিরের। চূড়ান্ত প্রতিবেদন দেয় কমিশন সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণতন্ত্রের লেবাস পরে মানুষের ওপর যে কি পৈশাচিক আচরণ করা যেতে পারে তার দালিলিক প্রমাণ এই প্রতিবেদন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। রোববার জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় শুনানি করে রাষ্ট্রপক্ষ। পরে চিফ প্রসিকিউটর বলেন, গুমের জন্য সবচেয়ে দুর্ধর্ষ ছিলেন জিয়াউল আহসান। এই মামলায় আগামী 8 জানুয়ারি শুনানি করবে আসামি পক্ষ। এদিকে বিদেশি এক্সপার্ট দিয়ে নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করতে সালমান এফ রহমান ও আনিসুল হক ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তবে সেই সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান। 8 তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিবেন। অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার, বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে। ভোটের আগে আবদারের শেষ নেই আমলাদের। ব্যক্তিগত গাড়ি বিলাসের পর এবার বরাদ্দ বাড়ছে সরকারি দপ্তরে গাড়ি কেনায়। সরকারি নিষেধাজ্ঞা আমলে না নিয়ে প্রস্তাব চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। শিগগিরই তা পাঠানো হবে প্রধান উপদেষ্টার দপ্তরে। নির্বাচন সামনে রেখে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এমন পদক্ষেপকে অনৈতিক বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। নির্বাচনের মাসখানেক আগেও বাইনার পসরা সাজিয়ে বসেছেন সরকারি কর্মকর্তারা। এই তালিকায় বরাবরের মতোই শীর্ষে প্রশাসন ক্যাডার। ব্যক্তিগত গাড়ির আবদার পূরণের পর এবার কর্তাদের নজর সরকারি দপ্তরের গাড়ি কেনায়। যদিও তাতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের, 3 দফায় একই নির্দেশনা আসে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও। সেই নির্দেশনাকে থোড়াই কেয়ার করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 10টি গাড়ি সরবরাহ প্রতিষ্ঠানের দর যাচাই করে প্রস্তাবও চূড়ান্ত। অনূর্ধ্ব 1600 সিসি গাড়ির জন্য বরাদ্দ থাকছে 56 লাখ টাকা, বর্তমানে যা 45 লাখ। 2500 সিসি পিকআপের জন্য 14 লাখ টাকা বাড়িয়ে ধরা হয়েছে 52 লাখ টাকা। এছাড়া মিনি বাসে 13 লাখ, বাস ও ট্রাক 10 লাখ এবং মোটরসাইকেলে বাড়ছে 53,000 টাকা। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি শিগগিরই পাঠানো হবে প্রধান উপদেষ্টা দপ্তরে।
নির্বাচনের আগে আগে নেওয়া হয়, যাতে আমরা সরকারি কর্মচারীরা যাতে একটু মোহিত হই, আমরা একটু পুলকিত থাকি, এবং আমরা যাতে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের অনুকূলে থাকবো বলে তারা আশা করেই এই সিদ্ধান্তগুলো নেন। প্রশাসন ক্যাডার যদি চাপে ফেলে সরকারকে বাধ্য করতে পারে, তাহলে তো বুঝতে হবে যে আপনার পাশা উল্টো হয়ে গেছে, এবং এটা ভালো লক্ষণ না। চলতি অর্থবছর নির্ধারিত লক্ষ্যের চেয়ে 33,000 কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। এখনও স্থিতিশীল হয়নি সার্বিক অর্থনীতি। এমন অবস্থায় এসব ব্যয়কে বিলাসী বলছেন বিশেষজ্ঞরা। আর মাত্র এর মেয়াদ 2 মাসেরও কম, সেই অবস্থাতে এই ব্যাপারগুলো না করাই ভালো। কারণ যেগুলো না করলেই না, সেগুলো তো তোমার করতেই হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত। কিন্তু যে সমস্ত সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকারের নেওয়ার কথা, সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকার নেয়, তাহলে পরে একটা সমস্যা হতে পারে। ভোটের আগে আমলাদের এমন প্রস্তাব অনুমোদনে বাকি কেবলই আনুষ্ঠানিকতা। খুব বেশি জরুরি না হলে সরকারি অর্থ ব্যয়ে ব্যয় সংকোচন নীতি অনুসরণের নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার দপ্তর। যদিও এসব নির্দেশনা মানা হচ্ছে না, এর ফলে একদিকে যেমন তৈরি হচ্ছে প্রশাসনিক বিশৃঙ্খলা, তেমনি অর্থনৈতিকভাবে চাপে পড়ছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে জনমনে আতঙ্ক বাড়িয়েছে সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতা। কেননা দুটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ একের পর এক প্রকাশ্যে গুলিবর্ষণের মাধ্যমে ত্রাস সৃষ্টি করলেও তাদের লাগাম টানতে পারছে না সিএমপি। উদ্ধার হচ্ছে না অবৈধ অস্ত্র। এতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারাও প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। তাদের মতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তার প্রভাব পড়বে নির্বাচনে। 2 জানুয়ারি ভোর চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি করছে সন্ত্রাসীরা। মূলত চাঁদা দাবি করে না পেয়ে ফিল্মি স্টাইলে এই গুলিবর্ষণ। গত কয়েক মাসে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। একই কারণে এবং একই কায়দায় এ ধরনের ঘটনায় উদ্বেগ শহর জুড়ে। বেশিরভাগ ঘটনায় এসেছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও কারাগারে আটক ছোট সাজ্জাদের বাহিনীর নাম, যারা এখন চরম বেপরোয়া। বারবার তারা প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটালেও পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন বেড়েছে জনমনে। জাতীয় নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীন তৎপরতা ভাবাচ্ছে রাজনৈতিক দলগুলোকেও। সত্যি উদ্বেগের। অস্ত্র আছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এবং অস্ত্র উদ্ধারের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেইভাবে তাদের তৎপরতা তুলনামূলকভাবে আমাদের দৃশ্যমান হচ্ছে না। এই অস্ত্রগুলো যাদের মাধ্যমে আছে তারা এটা নিয়ে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করবে, এটা ভোটে প্রভাবিত করার চেষ্টা করবে। যাদের ভোট নাই তারা গিয়ে এলাকায় এগুলো দেখাবে, লোকজন ভোট দিতে আসতে ভয় পাবে। তো ফলে আসলে যেভাবে ভোট হওয়া দরকার ওভাবে তো হবে না। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে সিএমপির তৎপরতা যেমন আশানুরূপ নয়, তেমনি নির্বাচন সামনে রেখে তেমন নেই অস্ত্র উদ্ধারও, যা ভোটের পরিবেশে প্রভাব ফেলবে বলে মনে করছেন সিটি মেয়রও। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে আমরা যাদেরকে দেখেছি ওপেন অস্ত্র হাতে ঘুরতে, তারা তো অনেকে অ্যারেস্ট হয়নি। কাজে ওই চিহ্নিত সন্ত্রাসীগুলোকে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে অন্তত পক্ষে মানুষ একটা নিরাপত্তার জায়গায় তারা ফিরে যাবে। তবে নগরবাসীর চরম উদ্বেগের মধ্যেও সন্ত্রাসীদের ধরতে তৎপর এমন গতানুগতিক দাবি করছে পুলিশ। বিভিন্নভাবে আমাদের চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি তথ্যের মাধ্যমে তো নির্বাচন যতই ঘনিয়ে আসতেছে, আমাদের আপনি যেটা বলছেন সারাশি এ ধরনের কর্মসূচি হওয়ার সম্ভাবনা। শীর্ষ সন্ত্রাসী বাহিনীগুলোর এই তৎপরতা সবচেয়ে বেশি বায়েজিদ, খুলশী, চাঁদগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া এবং জেলার হাটহাজারী, রাউজানে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। জাতীয় নির্বাচন ঘিরে অনেকে রোহিঙ্গা ও সীমান্ত ব্যবহার করে অস্থিরতা তৈরি করতে পারে। এমন আশঙ্কায় ভোটের সময় রোহিঙ্গা ক্যাম্পগুলো পুরোপুরি বন্ধ থাকবে। গতকাল রোববার কক্সবাজারে একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান শিগগিরই সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়, বর্ডার যাতে সিল করা হয়, এই প্রভাব যেন নির্বাচনের উপর না পড়ে, আমরা আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীগুলো যাতে মেনে চলে, রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার না করা হয়, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। সরকারের পরামর্শ মেনে ভেন্যু বদলের জন্য আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।
নিরাপত্তার শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতিকে দায়ী করে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাত পেরিয়ে দিন, ব্যস্ত ক্রিকেট বোর্ড পরিচালকরা অনলাইনে যুক্ত হয়েছেন বারবার। রোববার দুপুরের সভায় ছিলেন 17 পরিচালক। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে একদিকে পুরো দেশের আবেগ, আরেকদিকে সরকারের কঠোর অবস্থান বিসিবির সিদ্ধান্ত সহজ করে দিয়েছে। শনিবার রাতের সভায় যারা নমনীয় থাকার পক্ষে ছিলেন তারাই সরকারের অবস্থান জেনে রোববার হয়েছেন কঠোর। পরিস্থিতি বিবেচনায় ভারত সফর না করার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির সমালোচনাও করেন তিনি। তবে ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি আসে সন্ধ্যায়, যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সরকারের পরামর্শ মেনে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। একই সঙ্গে আয়োজক আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে ক্রিকেটার, অফিসিয়াল, বোর্ড পরিচালক সহ অংশীজনদের নিরাপত্তায় ভারতে না খেলার সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। দল বা যারা ভারতে যাবে বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন। সেই ব্যাপারে আইসিসির কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে চাইছি। আইসিসিকে পাঠানো ইমেইলের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। নিয়ন্ত্রক সংস্থার মনোভাবের উপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। সবাই মিলে ডিসিশন নিতে হবে যে কি নেক্সট কোর্স অফ অ্যাকশন। কিন্তু আমরা জিনিসটা হচ্ছে যে আমরা যোগাযোগ করেছি তাদের সাথে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আমরা আমাদের কনসার্ন বলে দিয়েছি। বিশ্বকাপের বাকি 1 মাসের একটু বেশি। ভারত ছাড়াও সহ আয়োজক শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের খেলা লঙ্কায় সরিয়ে নেওয়ার পথ খোলা আছে, যেই পথ অনুসরণ করা হয়েছে ভারতের সাথে বৈরী সম্পর্ক চলা পাকিস্তানের ক্ষেত্রে। তবে স্বল্প সময়ে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব বলে বিসিসিআই সূত্রে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। কারো খামখেয়ালির জন্য হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা। প্রতিদিনই 3টি করে ম্যাচ, এর মধ্যে একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়। যদিও বিশ্বকাপের আয়োজক আইসিসি, তারপরও ভারতের আধিপত্যের গল্প কারও অজানা নয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।